আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান এই অধ্যায়ের আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান রায়ান মার্টিনের যে সেটটা আছে সেটা সম্পূর্ণ সলভ করব। আজকে আমরা 6 নম্বর স্কুলটা সলভ করব। 6 নম্বর স্কুলটা আজকে আমরা সম্পূর্ণ সলভ করব। 6 নম্বর স্কুলের প্রথম যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনটা আছে, পারদের স্ফুটনাঙ্ক কত হবে? মনে রাখতে হবে পারদের স্ফুটনাঙ্ক হবে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পারদের স্ফুটনাঙ্ক হবে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের ঘনত্ব জলের তুলনায় বরফের ঘনত্ব কম। তাহলে বরফের ঘনত্ব জলের তুলনায় কম। ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে তড়িৎদ্বারকে আমরা কি বলবো? এটা অ্যানোড বলবো। ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেয়াকে কি বলবো? গ্যালভানাইজেশন। বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ করা। বিজারণের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ করা। তারপরে পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরি করা হয়, প্রচুর পরিমাণে তাপ শোষিত হয়। এটা সত্য মিথ্যা বলতে বলেছে। প্রচুর পরিমাণে তাপ কিন্তু উৎপন্ন হয়, শোষিত নয়, উৎপন্ন হয়। তাহলে এটা মিথ্যা। জারক বা বিজারক পদার্থ মৌলিক বা যৌগিক পদার্থ উভয় হতে পারে। জারক বিজারক পদার্থ মৌলিক বা যৌগিক উভয় হতে পারে। এটা সত্য। তিনেরটা H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষক। H2SO4 জলীয় দ্রবণে বিশিষ্ট হতে পারে, তাই এটা অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটাও সত্য। নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। এটা মিথ্যা। এটা হলো স্ফুটন হবে। তাহলে এখানে দেওয়া আছে বাষ্পায়ন, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে প্রথম হলো মিথ্যা, দ্বিতীয়টা হলো সত্য, তৃতীয়টা সত্য, 4 নম্বরটা মিথ্যা। তারপরে 3-এর 1-এরটা অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন করতে পারে? অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে NH4+ এবং SO4 2- আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে NH4+ এবং SO4 2- আয়ন উৎপন্ন করে। তাহলে জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন করে? তাহলে যদি বিক্রিয়াটা দেওয়া যায়, তাহলে বিক্রিয়ার সাহায্যে বললে দেখা যাচ্ছে এটা হলো অ্যামোনিয়াম সালফেট NH4 এখান থেকে কী পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে A4+ প্লাস SO4 2- উৎপন্ন হচ্ছে। অর্থাৎ কী কী আয়ন উৎপন্ন হচ্ছে? একটা হলো NH4+ আর একটা হলো SO4 2-। 2 নম্বর এখানে বলা আছে ZnO+C সমান Zn+CO এই বিক্রিয়ার জারণ বিজারণ চিহ্নিত করে জারক বিজারক লিখতে বলছে।
দেখা যাচ্ছে জেডেনও জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কে পরিণত হচ্ছে, তাহলে অক্সিজেন ত্যাগ করছে, অক্সিজেন ত্যাগ করলে বিজারণ ঘটবে, তাহলে জেডেনও থেকে জিঙ্ক পাওয়া যাচ্ছে বিজারণ প্রক্রিয়া সম্পন্নর মাধ্যমে। আর কার্বন থেকে কার্বন মনোঅক্সাইড পাওয়া যাচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে, তাই জারণ প্রক্রিয়া। তাহলে এখানে অক্সিজেন ত্যাগ করছে বিজারণ প্রক্রিয়া, এখানে অক্সিজেন গ্রহণ করছে, সেটা হলো জারণ প্রক্রিয়া। তাহলে এখানে জারক পদার্থের নাম হলো জেডেনও বা জিঙ্ক অক্সাইড। জারক পদার্থের নাম হলো জিঙ্ক অক্সাইড বা জেডেনও, আর বিজারক পদার্থের নাম হলো কার্বন সি। 3 নম্বর প্রশ্নটা বলা আছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটার অর্থ কী? এটা জানতে হবে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ কী? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে এটা বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। আমরা লাইফ সায়েন্সের পোর্শনের উত্তরগুলো করব। কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, এটা হলো উদ্যান বিজ্ঞান। এটার নাম হলো উদ্যান বিজ্ঞান। তাহলে কৃষিকাজের উদ্যান বিজ্ঞান শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ। অজৈব সার অবশ্যই রাসায়নিক পদার্থ। অজৈব সার একটা ড্যাশ পদার্থ, রাসায়নিক পদার্থ। চা গাছকে ড্যাশ ছায়া দান করে, তার নাম কি? এটা হলো চা গাছকে যে ছায়া দান করে তার নাম হলো, সেটা হলো ছায়াতরু। ছায়াতরু। তাহলে চা গাছকে যে ছায়া দান করে তার নাম হলো ছায়াতরু। ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত? ফ্ল্যাভিভাইরাস। ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গি রোগের জীবাণু সেটা হলো ফ্ল্যাভিভাইরাস নামে পরিচিত। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো উদ্যান বিজ্ঞান, দ্বিতীয় হলো রাসায়নিক, 3 নম্বর হলো ছায়াতরু, 4 নম্বর হলো ফ্ল্যাভিভাইরাস। সেটা হলো 2-এর 1-এরটা। 2-এর 1-এরটা হলো রাইজোবিয়াম কি? তাহলে রাইজোবিয়াম সিম্মিগোত্রী উদ্ভিদ বলতে ছোলা, মটর, এগুলো সিম্মিগোত্রী উদ্ভিদ বলে। মূলে এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে, একে আমরা কি বলবো? রাইজোবিয়াম বলবো। এদের কাজ কি? বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করা। তাহলে সিম্মিগোত্রী উদ্ভিদের মূলে এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে, একে আমরা বলবো রাইজোবিয়াম। এরা কি করে? বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে। মাড়াই ঝাড়াই কোন মেশিন দ্বারা করা হয়? ফসল তোলা, মাড়াই, ঝাড়াই কোন মেশিন দ্বারা করা হয়? কম্বাইন, অর্থাৎ এর নাম হলো কম্বাইন বলা হয়, বা অনেক সময় বলা হয় কম্বাইন হারভেস্টার বলা হয়। শুধু কম্বাইন বলতে পারি বা কম্বাইন হারভেস্টার বলতে পারি। কম্বাইন হারভেস্টার। সবুজ চা বা গ্রিন টি কোন ভিটামিন থাকে? মনে রাখতে হবে ভিটামিন কে এটা থাকে। তারপরে মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম, এটা আগেও হয়েছে, এটা হলো এপিয়ারি।
3-এর 1-এরটা, মহামারীকে ক ভাগে ভাগ করা যায় এবং ভাগগুলো কি কি বলতে বলছে। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। মহামারীকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। 1 নম্বর হলো সাধারণ উৎস মহামারী, 2 নম্বর হলো সংক্রামক মহামারী, 3 নম্বর হলো অসংক্রামক মহামারী। সাধারণ উৎস মহামারীর উদাহরণ হলো যেমন জাপানের মিনামাটা রোগ যেটা হয়েছিল, সেটা হলো সাধারণ উৎস মহামারীর মধ্যে। সংক্রামক মহামারীর উদাহরণ হলো যেমন বসন্ত, আমরা বলবো বসন্ত হাম, এটা হলো সংক্রামক মহামারী। আর অসংক্রামক মহামারীর নাম হলো ডায়াবেটিস। তাহলে 3 ধরনের মহামারীর নাম শেখা হলো, প্রত্যেকের উদাহরণ শেখা হলো। তার পরের প্রশ্ন হলো যে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। অবশ্যই আমরা বলবো ভিব্রিও কলেরি। সেটা কি বলবো, ভিব্রিও কলেরি। আজকের লাস্ট প্রশ্ন সেটা হলো জোড় কলম পদ্ধতি বর্ণনা করো। মাইনার কার্ভের 2টি বৈশিষ্ট্য লিখতে বলছে। জোড় কলম পদ্ধতিটা বর্ণনা করতে বলছে, মাইনর কার্ভের 2টো বৈশিষ্ট্য লিখতে বলছে। জোড় কলমের ক্ষেত্রে একটি গাছের যাকে স্টক বলা হয়, এর সঙ্গে উন্নত জাতের গাছ যাকে সিয়ন বলা হয়, অর্থাৎ স্টক এবং সিয়নও জোড়া লাগানো হয়। তাহলে একটি গাছের সঙ্গে উন্নত একটা গাছের জোড়া লাগানো হয়, অর্থাৎ স্টকসের সঙ্গে সিয়ন জোড়া লাগানো হয়। তারপরে প্রথমে স্টক এবং সিয়ন অংশ দুটি কিছুটা করে ছুরি দিয়ে চেঁচে নিতে হয়। চেঁচে নিয়ে সেটা কিন্তু জোড়া লাগিয়ে দড়ি দিয়ে আটকে রাখা হয়। জোড়া না লাগানো পর্যন্ত সেটা হলো চারা গাছটিকে মানে স্টকটিকে জল দিতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো সম্পূর্ণ জোড়া লাগানোর পরে নির্বাচিত যে সিয়ন গাছটির জোড়ের নিচের দিকের অংশ এবং স্টক গাছটির ওপরের দিকের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বার কাটা হয়। 3 নম্বর পয়েন্ট হলো গাছকে কয়েকদিন ছায়াতে রাখার পর নার্সারিতে অবশ্যই বসানো হয়। তাহলে কি কি পয়েন্ট আছে, তাহলে এখানে প্রথম দেখা যাচ্ছে সিয়ন ও স্টকসের মাধ্যমে জোড়া লাগানো হয়। এটা করতে গেলে প্রথমে স্টকস এবং সিয়নের অংশ দুটো কিছুটা ছুরি দিয়ে চেঁচে নিতে হয়, তারপরে জোড়া লাগাতে হয়, দড়ি দিয়ে আটকে দেওয়া হয়। তারপরে বলা আছে জোড়া না লাগা পর্যন্ত ওই স্টকস গাছটিকে কী করতে হয়, জল দিতে হয়। 2 নম্বর পয়েন্ট হলো সম্পূর্ণভাবে জোড়া লাগার পরে নির্বাচিত স্টকটির জোড়া নিচের দিকের অংশ অর্থাৎ নির্বাচিত সিয়ন গাছটির জোড়ের নিচের দিকের অংশ এবং স্টক গাছের ওপরের দিকের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বার কেটে ফেলা হয়। এটা কাটলে কী হবে, তারপরে এটা কয়েকদিন ধরে ছায়াতে রাখার পরে নার্সারিতে এটা লাগানো হয়। তারপরের প্রশ্ন আছে সেটা হলো মাইনর কার্ভের 2টো বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো মাইনর কার্ভ আকারে ছোট হয়, বৃদ্ধির হার কম হয়। মাইনর কার্ভ আকারে ছোট হয়, বৃদ্ধির হার কম হয়, আর এরা সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে আর অর্থকরী গুরুত্ব কম। মাইনর কার্ভ আকারে ছোট হয়, বৃদ্ধির হার কম হয়, বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে আর এদের অর্থকরী গুরুত্ব অত্যন্ত কম। আজকে আমরা তাহলে 6 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে এই যে ভিডিও চ্যানেল লিঙ্কটা তোমরা কিন্তু শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।